আজকে আমরা কর্মক্ষেত্রের একটা খুব পরিচিত কিন্তু বেশ মজার একটা চিত্র দেখব একটা রূপক গল্পের মধ্যে দিয়ে। হ্যাঁ, একটা পিঁপড়ের গল্প, তাই না? যে খুব পরিশ্রমী ছিল। ঠিক, একাই দারুণ কাজ করছিল, কোম্পানির উৎপাদনও বেশ ভালো ছিল তার জন্য। এই গল্পটা আমাদের হাতে যে উপাদানগুলো আছে তার মধ্যেই ছিল। আর এটা দিয়ে আমরা আসলে দেখব কিভাবে ভালো উদ্দেশ্য থেকেও ব্যবস্থাপনার নামে জটিলতা বাড়ে। আর কর্মীদের উপর তার কি প্রভাব পড়ে সেটাও নিশ্চয়ই উঠে আসবে। অবশ্যই, আমাদের লক্ষ্যই হলো এই গল্পের ভেতরের সমস্যাগুলো, ব্যবস্থাপনার সমস্যাগুলো একটু খুঁটিয়ে দেখা। আচ্ছা, তো শুরুতে তো পিঁপড়ে একাই ছিল, বেশ দক্ষভাবে কাজ করছিল। একদম। কিন্তু কোম্পানির সিইও সিংহ, তিনি ভাবলেন একে একটু এই তত্ত্বাবধান করলে বোধহয় উৎপাদন আরও বাড়বে। এখান থেকেই কি শুরু? হ্যাঁ, বলা যেতে পারে। সিংহ ভাবলেন একজন সুপারভাইজার দরকার, আর নিয়োগ দিলেন শেয়ালকে। শেয়াল কেন? কারণ তার রিপোর্ট লেখা আর প্রেজেন্টেশনে দারুণ দক্ষতা ছিল। সিংহে হয়তো ওতেই মুগ্ধ হয়েছিলেন। আচ্ছা, তো শেয়াল এসে কি করল? নিশ্চয় ব্যবস্থাপনার উন্নতি করল। উন্নতি কিনা জানি না, তবে প্রথমেই দেখল কোনো নিয়ম তো নেই। তো চালু করলো অ্যাটেন্ডেন্স সিস্টেম, কখন আসা কখন যাওয়া। অ্যাটেন্ডেন্স সিস্টেম, এতে কি পিঁপড়ের কাজের কোনো সুবিধা হলো? সুবিধার চেয়ে নতুন কাজ বাড়ল। শেয়াল ভাবল, আরে রিপোর্ট লিখতে হবে, ফাইল রাখতে হবে, এর জন্য তো লোক চাই। ও আচ্ছা। তো মাকড়সাকে নিয়োগ দিল সহকারী হিসেবে। তারপর শুরু হলো আসল খেলা। সিংহকে খুশি করতে শেয়াল দারুণ সব গ্রাফ চার্ট দিয়ে রিপোর্ট দেওয়া শুরু করলো রোজ রোজ। বাহ, সিংহ নিশ্চয়ই খুব খুশি। দারুণ খুশি। বোর্ড মিটিংয়ে এসব রিপোর্ট দেখিয়ে বেশ বাহাবাও পাচ্ছিলেন তিনি। তার দাঁড়াচ্ছে রিপোর্টিংটাই আসল কাজ হয়ে গেল। পিঁপড়ের যে মূল কাজটা ছিল সেটার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। ঠিক ধরেছেন, ব্যাপারটা সেদিকেই মন নিচ্ছিল। এরপর শেয়াল বলল তার নতুন কম্পিউটার লাগবে, প্রিন্টার লাগবে, এইসব। তো অগত্যা খোলা হলো একটা আইটি বিভাগ, আর তার প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হলো মাছিকে। বাপরে, এদিকে আমাদের সেই পরিশ্রমী পিঁপড়ে, তার কি অবস্থা? সেটাই তো কথা। তার উপর চাপ বাড়ছিল প্রচণ্ড। নিজের কাজ তো আছেই, তার উপর এই রাশি রাশি কাগজের কাজ, ফর্ম পূরণ, আবার নানান মিটিংয়েও যেতে হচ্ছে। মিটিং? কিসের মিটিং? ওই যে কাজের অগ্রগতি নিয়ে আলোচনা, নতুন নিয়মকানুন বোঝানো, এইসব আর কি, ঘণ্টার পর ঘণ্টা। তাহলে তো তার কাজের গতি কমে যাওয়ারই কথা। স্বাভাবিক, গতিও কমল আর মনটাও ভেঙে গেল। যে পিঁপড়ে আগে কাজ শেষে গুনগুন করতে করতে বাড়ি ফিরত, সে এখন একদম চুপচাপ, বিরক্ত, হতাশ। কিন্তু সিইও সিংহ, তিনি কি এই ব্যাপারটা লক্ষ্য করছিলেন না যে উৎপাদন আসলে কমছে? হয়তো দেখছিলেন যে উৎপাদন কমছে, কিন্তু ঠিক কারণটা ধরতে পারছিলেন না। তিনি ভাবলেন সমস্যাটা হয়তো কাঠামোগত। কাঠামোগত তিনি ঠিক করলেন পিঁপড়ের যে বিভাগটা, ওটাকে একটা আলাদা ডিপার্টমেন্ট বানাবেন, আর তার জন্য একজন প্রধান নিয়োগ দেবেন। ওহ না, আরও একজন ম্যানেজার। কে এলো এবার? এবার এলেন ঝিঝি পোকা। তাকে করা হলো ওই নতুন ডিপার্টমেন্টের প্রধান। এই ঝিঝি পোকা এসে কি কিছু ভালো পরিবর্তন আনলো? পরিবর্তন তো আনলো, তবে সেটা উন্নতির দিকে কিনা তা বলা মুশকিল। ঝিঝি পোকা এসেই নিজের অফিসের জন্য নতুন কার্পেট চাইল, ভালো দেখে একটা চেয়ার। বলেন কি? কিছুদিন পর বলল তার নাকি স্ট্র্যাটেজিক প্ল্যান বানাতে হবে, তার জন্য নতুন কম্পিউটার চাই, ব্যক্তিগত সহকারী চাই। সহকারীও? হ্যাঁ, আর সেই সহকারীকে সে নিয়ে এলো তার আগের অফিস থেকে, নিজের পছন্দের লোক। অবিশ্বাস্য। একদিকে ম্যানেজারের পর ম্যানেজার আসছে, তাদের সুযোগ সুবিধে বাড়ছে, আর যে আসল কাজটা করছিল সেই পিঁপড়ে, তার কাজের পরিবেশটা কেমন হলো? পরিবেশ সে তো আর আগের মতো নেই, একেবারে বদলে গেল। আগের সে হাসি খুশি ভাব, কাজের আনন্দ সব উধাও। সবাই কেমন যেন মনমরা, গম্ভীর, চুপচাপ কাজ করে। মজার ব্যাপার হলো, ঝিঝি পোকা এই পরিস্থিতি দেখে সিংহকে বোঝালো ব্যাপারটা বুঝতে একটা সমীক্ষা করা দরকার। সমীক্ষা? কেন? কর্মীদের মনোবল কম, কেন কাজের পরিবেশ এমন থমথমে, এইটা জানার জন্য। বাহ, সমস্যাটা যে অতিরিক্ত ব্যবস্থাপক সেটা না বুঝে সমস্যা খোঁজার জন্য আরও একটা প্রক্রিয়া। কিন্তু আসল সমস্যা তো ছিল উৎপাদন কমে যাওয়া। সেটার কি হলো? হ্যাঁ, সিংহ শেষ পর্যন্ত দেখলেন যে উৎপাদন বেশ আশঙ্কাজনকভাবেই কমে গেছে। এবার তিনি ভাবলেন বাইরে থেকে একজন বিশেষজ্ঞ আনা দরকার। পরামর্শক। পরামর্শক? কে সে? প্যাঁচা, খুব নামকরা পরামর্শক। তাকে দায়িত্ব দেওয়া হলো কেন উৎপাদন কমছে সেটা খুঁজে বের করতে আর সমাধানের পথ বাতলে দিতে। আচ্ছা, তাহলে প্যাঁচা নিশ্চয়ই এই জ্বর ছাড়াতে পেরেছিল। সে কি বুঝতে পারল যে এই এতজন ম্যানেজারই আসলে সমস্যা? প্যাঁচা খুব গুরুত্ব দিয়ে কাজটা করল। 3 মাস ধরে ডিপার্টমেন্টটা পর্যবেক্ষণ করল সে। তারপর বিরাট একটা রিপোর্ট দিল। কি ছিল সেই রিপোর্টে? সুপারিশ কি ছিল? রিপোর্টের মূল কথা ছিল এই ডিপার্টমেন্টের প্রয়োজনের চেয়ে কর্মী অনেক বেশি, লোক বেশি হয়ে গেছে। কি লোক বেশি? হ্যাঁ, তাই সুপারিশ করা হলো কর্মী ছাঁটাই করতে হবে। কর্মী ছাঁটাই? তাহলে নিশ্চয়ই নতুন নিয়োগ পাওয়া ওই ম্যানেজারদের কথাই বলেছে। শেয়াল, মাকড়সা, মাছি, ঝিঝি পোকা। এখানেই তো গল্পের আসল মোচড়। আর সবচেয়ে দুঃখজনক সত্যিটা, প্যাঁচার রিপোর্টে বলা হলো একজনকে ছাঁটাই করতেই হবে, অপরিহার্য। কাকে? আমাদের সেই পরিশ্রমী পিঁপড়েকে। কি বলছেন? হতেই পারে না।
পিঁপড়েকেই ছাঁটাই, কারণটা কি দেখার? রিপোর্টে লেখা হলো পিঁপড়ের মধ্যে এখন আর কোনো কাজের অনুপ্রেরণা নেই। সে নাকি খুব নেতিবাচক হয়ে পড়েছে, আর তার এই নেতিবাচক মনোভাব নাকি পুরো অফিসের পরিবেশটাই নষ্ট করছে। এটা তো চরম পরিহাস। যে লোকটা একা হাতে সব সামলাচ্ছিল তাকেই শেষে এই অপবাদ দিয়ে। হ্যাঁ, তাকেই শেষে বলির পাঠা বানানো হলো। যে একসময় প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সম্পদ ছিল, এই ব্যবস্থাপনার জটিল জালে পিষ্ট হয়ে সেই কিনা শেষে অপ্রয়োজনীয়, এমনকি ক্ষতিকর হিসেবে চিহ্নিত হলো। গল্পটা সত্যিই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কিভাবে এই অতিরিক্ত স্তর, মানে ম্যানেজমেন্ট লেয়ার, অপ্রয়োজনীয় নিয়মকানুন, কাগজের কাজ, মিটিং, এগুলো সব আসল কর্মীদের কাজের ইচ্ছাটাই মেরে ফেলে। ঠিক, তাদের উৎপাদনশীলতা নষ্ট করে দেয়। অনেক সময় বড় বড় প্রতিষ্ঠানে এটাই হয়। কারা আসলে কাজটা করছে, কারা মূল্য তৈরি করছে, সেটাই তারা ভুলে যায়। এটাকে বিউরোক্র্যাটিক ব্লোট বা আমলাতান্ত্রিক স্ফীতিও বলে। সত্যিই ভাবনার বিষয়। শুধু গল্প নয়, এটা তো বাস্তব। তাহলে শেষ প্রশ্নটা মনে হয় এটাই আসে যে কিভাবে একটা কোম্পানি বা প্রতিষ্ঠান এই প্রয়োজনীয় তদারকি আর কর্মীদের স্বাধীনতা, তাদের কাজের উৎসাহ, এই দুটোর মধ্যে একটা সঠিক ভারসাম্য রাখতে পারে। হ্যাঁ, যাতে এই পরিশ্রমীর পিঁপড়েদের শেষ পর্যন্ত হারিয়ে ফেলতে না হয়। এই চিন্তাটাই না হয় আমাদের শ্রোতাদের জন্য রেখে দেওয়া যাক, কি বলেন? নিশ্চয়ই ভাবার মতো বিষয়।